হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ বৃষ্টি। আজকে আমাদের সিঙ্গাপুরের প্রথম দিন। তো সন্ধ্যার সময় আমরা চলে গেলাম মেরিনা বাই দ্য বেতে একটু ঘুরে দেখার জন্য। সন্ধ্যার এই ভিউটা খুবই মনোমুগ্ধকর, এক কথায় অসাধারণ। যেমন হালকা লাইটের সাথে উঁচু উঁচু বিল্ডিংগুলোকে অসাধারণ লাগছিল। মেরিনা বেতে ঘোরা শেষ করে আমরা চলে গেলাম লিটল ইন্ডিয়াতে মোস্তফা মাঠটা ঘুরে দেখার জন্য। আমরা যেতে যেতে তখন অনেকটা রাত হয়ে যাওয়াতে প্রায় ছোট ছোট সব দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল। মোস্তফা মাঠটা খোলা ছিল, তাই এই মোস্তফা মাঠের নামটা সিঙ্গাপুর আসার আগে অনেক শুনেছি। তাই চলে গেলাম মোস্তফা মাঠটা ঘুরে দেখার জন্য। প্রথমে ঢোকার সাথে সাথে এখানে চোখে পড়বে অনেক ব্র্যান্ডের অনেক ঘড়ির দোকান এবং অনেক বেশি হিউজ কালেকশনের ঘড়িগুলো ছিল। খুব সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয়েছে ঘড়িরগুলো প্রথম দিকে ঢোকার পথে। তারপর থেকে শুরু হয় আরও ভিন্ন ধরনের অনেক জিনিস, তার মধ্যে চাবির রিং, সুভিনিয়র সহ অনেক কিছু। এক কথায় এই মোস্তফা মার্কেটটাই নেই এমন কিছু বলা যাবে না। কসমেটিক থেকে শুরু করে জামা কাপড়, চকলেট, ড্রেস, সাবান, শ্যাম্পু, ঘর সাজানোর জিনিস থেকে ধরে সব ধরনের সব কিছু নিয়েই মোস্তফা মার্কেটটি সাজানো। একটা মার্কেটে ঢুকলেই মনে হয় পুরোটা দিন ঘুরে আপনার প্রয়োজনীয় যা কিছু আছে কিনে নিয়ে বের হয়ে যাওয়া যাবে, অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই পড়ে না। এরপর বের হয়ে গেলাম আমরা আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। যেহেতু আমাদের হোটেলটা এলাকা থেকে দূরে এবং এখানে সুন্দর কালার করা বা আর্ট করা একটা বিল্ডিং চোখে পড়ে গেল। এর সামনে ছিল ঢাকা রেস্টুরেন্ট নামে একটা বাংলা রেস্টুরেন্ট। রাতে খাবার সময় হয়ে গিয়েছিল, তাই আমরা ঢুকে পড়লাম খাওয়ার জন্য। যদিও সন্ধ্যায় আমরা খাবার ম্যাকডোনাল্ডস খেয়েছিলাম দেখে তেমন একটা ক্ষুধা ছিল না, তারপরে বাঙালি বলে কথা, ভাত তো খেতেই হবে। তাই আমরা খাবার দেখে বসে পড়লাম। এখানে আমরা একটা মাটন কারি, ডাল আর রাইস নিয়েছিলাম, আর সাথে একটা পানি ছিল। সব কিছু মিলিয়ে আমাদের খরচটা গিয়েছিল রাতের খাবারে 18 সিঙ্গাপুরি ডলারের মতো। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমাদের হোটেলের পুলে চলে গিয়েছিলাম। যেহেতু রাতে এই সাইডটা আমাদের দেখা হয়নি, তাই আমরা সকাল চলে গিয়েছিলাম। যাওয়ার অবশ্য আরেকটা কারণ হলো আমাদের ব্রেকফাস্টের যে রেস্টুরেন্টটা সেটা পুল সাইডেই। হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই আমরা এই সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টটা সেরে ফেলার জন্য চলে গিয়েছিলাম হোটেলের রেস্টুরেন্টে। এখানে বড়দের সাথে বাচ্চাদেরও একটা ছোট পুল দেওয়া ছিল এবং পরিবেশটা খুব বেশি সুন্দর ছিল। আমাদের সাথে সাথে কিছু পাখিরাও চলে এসেছিল সকালের খাবার খাওয়ার জন্য। অনেক গেস্টরা খাবার খেয়ে চলে গেছিল, তাই সেই প্লেট থেকেই পাখিরা তাদের খাবারগুলো খেয়ে নিয়েছিল। ব্রেকফাস্ট আইটেমে অনেক ধরনের খাবারই ছিল। এখানে ইংলিশ খাবার থেকে ধরে ইন্ডিয়ান ব্রেকফাস্ট আইটেমেরও সব কিছুই ছিল। আমরা সব কিছু মিলিয়েই ঘুরে দেখছিলাম খাবারগুলো। ফলের আইটেম দেওয়া ছিল, 3 রকমের জুস ছিল, ফ্রেশ ওয়াটার ছিল, জুস ছিল, ফলের বেশ কিছু ভেরিয়েন্টও ছিল এবং খাবারগুলো অনেক বেশি ফ্রেশ এবং ইন্ডিয়ান খাবার টেস্টগুলো এক কথায় অসাধারণ ছিল। আমরা কিছু খাবার নিয়ে ব্রেকফাস্টটা শেষ করে ফেললাম, কারণ আজকে আমরা যেহেতু একটা দিনই আমাদের সিঙ্গাপুরে আছে, কালকের দিনটা আমাদের ফ্লাইট ডিলে হওয়ার জন্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। যে জিনিসগুলো কভার করতে চেয়েছিলাম আমরা কোনো কিছুই ঘুরে কভার করতে পারিনি। তাই আজকে আমরা পুরো দিনের মধ্যে আমাদের সিঙ্গাপুরের যে টার্গেটগুলো আছে ঘুরে কভার করতে হবে। এখানে একটা বেশি সবচেয়ে মজার লেগেছে, হোটেলে যারা ওয়ার্কার ছিল সবার বয়স 70+ ছিল। এত বয়সে আমাদের দেশে সাধারণত কেউই কাজ করে না। আমরা হোটেল থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম ভিভোসিটি শপিং সেন্টারে। মূলত এখান থেকেই ইউনিভার্সাল সিটি বা সান্তোসা আইল্যান্ড যেটাকে বলা হয় সেখানে টিকিট নিয়ে ট্রেনে করে যেতে হবে। তাই আমরা ভিভোসিটিতে এসে সেকেন্ড ফ্লোরে চলে গেলাম ট্রেনের টিকিট নেওয়ার জন্য। এখান থেকে ভিভোসিটি থেকে যাওয়া যায় সান্তোসা আইল্যান্ডে, আর সান্তোসা আইল্যান্ডে যাওয়ার আরও 3টা ওয়ে আছে। ট্যাক্সি করেও যাওয়া যায়, আবার কেউ চাইলে কেবল কারে করেও যেতে পারে।
আমি আর আমার মেয়ে সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর সে খুবই বেশি এক্সাইটেড ছিল কারণ সে ট্রেনে উঠবে বলে। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরেই এত সুন্দর একটা পরিবেশ যেটা আমাদের মন কেড়ে নিল। সামনেই ছাদের উপরে পানি দেওয়া ছিল এবং ওই দূরে কেবল কারগুলো দেখা যাচ্ছিল। ওই কেবল কারগুলোই সান্তোসা আইল্যান্ডের দিকে চলে যায় এবং এখান থেকে আবার টিকিট নিয়ে ট্রেনে করে সান্তোসা আইল্যান্ডে যাওয়া যায়, যেটার জন্য মূলত আমাদের এখানে আসা। আমরা কতক্ষণ ঘোরাঘুরি করার পরে বুঝতে পারলাম আজকে যেহেতু উইকেন্ড ছিল, তাই সান্তোসা আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের একটা লম্বা লাইন ধরতে হবে। প্রথমে আমরা বুঝতে না পেরে একটু ঘোরাঘুরি করে দেখতে যেয়ে দেখি লাইনে আমরা অনেক বেশি পিছনে পড়ে গেছি। এই যে মার্কেটের বাইরে থেকে দেখেন কত বড় লম্বা লাইন। অনেকটা সময় নিয়ে এই লাইনটা ঠেলে আমরা উঠে পড়লাম ট্রেনে উঠে উপর থেকে সিঙ্গাপুর শহরের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে সান্তোসা আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ছোটোবেলা থেকে যখন ইউনিভার্সাল ওয়ার্ল্ডটা দেখতাম, তখন কখনো হয়তো ভাবিনি যে সিঙ্গাপুরটা কখনো নিজের চোখে ঘুরে দেখা হবে। আজ ভাগ্যগুণে কীভাবে জানি এসে পড়লাম। আমরা নেমে গেলাম সান্তোসা আইল্যান্ডে এবং ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে সেই যে দূরে ফাঁকায় চোখ চলে গেল ইউনিভার্সাল ওয়ার্ল্ডের। ওই যে দূরে দেখা যাচ্ছে সামনে একটা আইসক্রিম পার্লার ছিল। আইসক্রিম পার্লারটার ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল, যা যে কোনো বাচ্চা এবং বড়দেরকে অবশ্যই টেনে নিয়ে যাবে। আর আমার সাথে যেহেতু বাচ্চা ছিল, আমার বাচ্চার যে বায়না হলো সে আইসক্রিম খাবে। তাকে অনেক কষ্ট করে বোঝালাম যে আমরা একটু ঘুরে দেখে তারপরে আইসক্রিমটা কিনবো। তো ঘুরে দেখতে দেখতে, এইটা অবশ্য আমি আগে অনেকগুলো ব্লগে দেখেছিলাম, এখানে চকলেটের অনেক ভেরিয়েশন ছিল, আর সাথে লেগো ওয়ার্ল্ড নামে একটা টয় শপ ছিল চকলেটগুলো দিয়ে, এবং সব কিছু এত আকর্ষণ করে যে প্রত্যেকটা বাচ্চা বা বড়রা সবাইকেই টানবে। তারপর চলে গেলাম আমরা ইউনিভার্সাল ওয়ার্ল্ডের সামনে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি তুলে ঢুকে পড়লাম লেগো ওয়ার্ল্ডে। লেগো ওয়ার্ল্ডের প্রত্যেকটা জিনিস বাচ্চাদেরকে জন্য এত সুন্দর করে সাজানো, লেগো দিয়ে আমার দেখা প্রথম। অনেক সুন্দর করে অনেক থিম পার্ক বানানো আছে। লেগো দিয়ে যে এত কিছু বানানো যায় আমার আগে ধারণা ছিল না। দেখেন কত সুন্দর করে গাছ, পুরো একটা পার্ক বানিয়ে রাখা হয়েছে। এবং এখানে আরেকটা ব্যবস্থা ছিল, যেটা হলো অনেকগুলো লেগো দেওয়া ছিল, যে বাচ্চারা চেলে এখানে বসে কিছুটা সময় লেগো দিয়ে খেলতে পারবে। আমরা প্রথমে কিছুটা সময় নিয়ে এই জায়গা ঘুরে দেখলাম। ঘুরে দেখার পরে আমরা চলে গেলাম আমার মেয়েকে নিয়ে কিছুটা সময় খেলে পার করার জন্য। এখান থেকে খেলার সাথে সাথে কিনে নেওয়ার ব্যবস্থাও আছে। আমরা অনেকটা সময় ওর সাথে মিলে লেগো খেললাম, যেহেতু ওর জন্য আমাদের এখানে আসা, তাই যেন ওর ভালো লাগে সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা ঘুরছিলাম। এখানে শুধু আমরা না, প্রত্যেকটা বাচ্চার বাবা মা বাচ্চাদের সাথে খেলছিল, আর খেলতে খেলতে মনে হচ্ছিল আমরাও যেন বাচ্চা হয়ে গেলাম। ওই যে প্রথমে ঢোকার পথে আইসক্রিম দেখে রেখে এসেছিল, তাকে অনেক বুঝিয়ে তখন নিয়ে আসার হলেও এবার তাকে আইসক্রিম কিনে দিতেই হবে। আর আইসক্রিমগুলো সত্যি বলতে এত সুন্দর করে সাজানো ছিল যে আমরা নিজেরাও নিজেদেরকে ধরে রাখতে পারিনি। তারপর আমরা একটা আইসক্রিম নিয়ে একটু সামনে ঘুরে ফিরে দেখছিলাম। আসলে ঘুরে দেখছিলাম বলে ভুল হবে, আমরা ভিতরে যাওয়ার জন্য রাস্তাটা খুঁজছিলাম। ঠিক ইউনিভার্সাল ওয়ার্ল্ডের নিচেই আসলে লিফট ছিল, আমরা খেয়াল করিনি। ওখান থেকে আমরা লিফট দিয়ে নিচে চলে আসলাম, এবং এই বাসটা ছিল সান্তোসা আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য একটা ফ্রি বাস। এই বাসে করে আমরা চলে গেলাম, যেখান থেকে আমরা শাটেল বাসে করে পুরো বিচ এরিয়া বা সান্তোসা আইল্যান্ডটা ঘুরে দেখতে পারবো। এই ভ্রমণটা কিন্তু পুরোটাই ফ্রি, এখানে কোনো টিকিট কাটতে হয় না, এবং আপনি এই গাড়িটা করে পুরো সান্তোসা আইল্যান্ডটা ঘুরে দেখতে পারবেন। গাড়িগুলো দেখতে এত বেশি সুন্দর যে কোনো ট্যুরিস্টকেই এটা আকর্ষণ করবে। বাসে ওই পাশ থেকে নেমে আমরা রাস্তা পাড়ে এই পাশে এসে শাটেল বাসে উঠে পড়লাম এবং ঘুরে ঘুরে পুরো সান্তোসা আইল্যান্ডটা উপভোগ করছিলাম। এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। অনেক গরম ছিল বিধায় আমরা আর নামিনি। এই বাসে করে ঘুরতে চাইলে আপনি যে কোনো স্টপে নেমে ঘুরে আবার করে উঠে যেতে পারবেন। সান্তোসা আইল্যান্ডটা ঘুরে আমরা আবার বাসে করে উঠে পড়লাম যে এবার ফিরতে হবে, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। বাসে যেতে যেতে উপর থেকে দেখলাম কেবল কারগুলো যাচ্ছে। অনেক সুন্দর সবুজে ঘেরা সান্তোসা আইল্যান্ড ঘুরে আমরা এগিয়ে যাচ্ছিলাম।
আবার সেই পার্কিংয়ের দিকে, যেখান থেকে আমরা যাত্রা করে সান্তোস আইল্যান্ড ঘুরতে এসেছিলাম। এই যে আমরা পার্কিংয়ে চলে এসেছি। একটা পার্কিংও কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখন আমরা পার্কিং থেকে ফিরবো ট্যাক্সি করে। আমরা আর ভিভো সিটি মল হয়ে যাব না, কারণ এতে অনেকটা সময় নষ্ট হয়। ট্রেনের টিকিট কেটে ভিভো সিটিতে যেয়ে সেখান থেকে আমাদের আবার ট্যাক্সি নিয়ে হোটেলে যেতে হবে। তাই আমরা ডিসিশন নিলাম একবারে এখান থেকে ট্যাক্সি নিয়ে হোটেলে চলে যাব, কারণ বিকেলবেলা আমরা যাব ক্লাউড ফরেস্টে ঘুরতে। সো আমাদের তাড়াতাড়ি করে যেয়ে ফ্রেশ হয়ে নিতে হবে। কিছু সময় ট্যাক্সির লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা খুব সুন্দর একটা ট্যাক্সিও পেয়ে গেলাম। উঠে পড়লাম ট্যাক্সিতে। ট্যাক্সিতে যেতে যেতে আজকের একটা ঘটনা বলি। সকালে যখন আমরা ট্যাক্সিতে আসছিলাম, তখন আমার হাজব্যান্ড ভুলবশত তার একটা ফোন ট্যাক্সিতে ফেলে এসেছিল। আমরা ইউনিভার্সাল ওয়ার্ল্ডে আসার পরে আমাদের খেয়াল হয়েছে যে তার একটা ফোন সে রেখে এসেছে। আমরা যে ট্যাক্সিতে এসেছিলাম ভিডিও করার কারণে আমরা ট্যাক্সি কোম্পানিতে ফোন দিয়ে ট্যাক্সি নাম্বার বললে কোম্পানি থেকে আমাদেরকে ড্রাইভারের নাম্বার দেওয়া হয়, এবং ড্রাইভারের নাম্বার কল করলে সে এসে হোটেলে আমাদের ফোনটা রিটার্ন দিয়ে যায়। তার বদলে তাকে যে কনভেন্সটা $18 সিঙ্গাপুরি ডলার আমাদেরকে দিতে হয়েছে। যাই হোক, আমাদের মতো ভুল কেউ অবশ্যই করবে না। আমরা বিকেলে ফ্রেশ হয়ে সুইমিং করে চলে গেলাম ক্লাউড ফরেস্টে। ক্লাউড ফরেস্টের টিকিট আমাদের সম্ভবত পড়েছিল $98 মতো, এবং ঢোকার পরে যে বিস্ময়ের একটা সৌন্দর্য ছিল যা বলে বোঝানোর মতো না। বাচ্চা থাকলে তো আরও বেশি ভালো লাগবে। সাথে বাচ্চা থাকলে তো এক কথায় বাচ্চাদের জন্য সব থেকে সুন্দর একটা জায়গা। আমার সাথে যেহেতু আমার মেয়ে ছিল, ও ব্যাপারগুলো খুবই এনজয় করছিল। ও সবসময় মুভিতে বা কার্টুনে এরকম দেখেছে, সামনাসামনি ড্রাগন টাইপের এরকম অ্যানিমেল ও চিন্তাই করতে পারছিল না, আর ওর কাছে মনে হচ্ছিল এই সব কিছুই রিয়েল। তারপরে আমরা ভিতরটা অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। একটা আর্টিফিশিয়াল গার্ডেন এত সুন্দর করে সাজানো যায় যেটা চিন্তাও করা যায় না। ইনডোরে হাজার রকমের প্ল্যান্টের সাথে যে লাইটিংগুলো, ক্যাকটাসের ফুল, আর সেই সাথে মাঝে মধ্যে পানির ছোট ছোট ফোয়ারা, সব কিছু মিলে অসাধারণ করে তুলেছিল ক্লাউড ফরেস্টটাকে। এখানে একবার ঢুকলে সময়টা কখন যে পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। সন্ধ্যার সময় পানির কালারগুলো আরও সুন্দর হয়ে যাচ্ছিল। ইতিমধ্যে 7টা বেজে যাচ্ছিল, তাই আমরা চলে যাচ্ছিলাম সুপার ট্রি গ্লোবের লাইট শোটা দেখার জন্য। এসেছিলাম যেহেতু একবারে পুরোটা কভার করে চলে যেতে চাচ্ছিলাম, তাই আমরা এখানে যে সবার মতো একটা প্লেস নিয়ে নিলাম সুপার ট্রি লাইট শোটা দেখার জন্য। সবাই এখানে নিচে বসে পড়েছিল, বসে যে যার ক্যামেরা সেট করছিল বা কেউ চুপচাপ করে দেখার জন্য ওয়েট করছিল। ঠিক যখন 7টা বাজবে, 7টা থেকে এই লাইট শোটা শুরু হয়, এবং উইকেন্ডের টাইমগুলো একটু ডিফারেন্ট থাকে। গুগল করে দেখে নিলে টাইমগুলো জানা যাবে। যখন লাইট শোটা শুরু হবে তার আগে সব লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং হালকা মিউজিকের সাথেই লাইটগুলো স্টার্ট হয়। যখন লাইটগুলো স্টার্ট হয়, আসলে এটা বলে বোঝানোর মতো না এই সৌন্দর্যটা। দুবাইতে ওয়াটার ফাউন্টেনটা খুবই ফেমাস ছিল, আর যখন দুবাই ছিলাম প্রায় দেখতে যাওয়া হতো। দুবাই পর আজকে এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে অসাধারণ এবং অন্যতম একটা এক্সপিরিয়েন্স ছিল। এত বেশি ভালো লাগছিল লাইট শোটা, মানে যা আসলে কখনো এভাবে করে ক্যামেরাতেও অত সুন্দর করে জিনিসগুলো আসছিল না, যেহেতু সুপার ট্রিগুলো অনেক বেশি লম্বা ছিল এবং লাইটগুলোর সবগুলো একসাথে কভার করা পসিবল হচ্ছিল না। আমি চাচ্ছিলাম না যে পুরোটা সময় ভিডিও করে নষ্ট করার জন্য, কিছুটা সময় আমি চুপচাপ করে দেখছিলাম, তাই অল্প একটু ক্যাপচার করে আমি নিজে এই শোটা পুরোটা সময় জুড়ে এনজয় করছিলাম। লাইট শোটা দেখার পরে ওখানে ম্যাকডোনাল্ডস ছিল, যেহেতু ক্ষুধাও পেয়ে গেছিল, তাই আমরা চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। সিঙ্গাপুরে কম দামের মধ্যে কিছু পাওয়া গেলে এই ম্যাকডোনাল্ডসটাই পাওয়া যায়, তাই খাবার হিসেবে আমার মনে হয় এটা খুবই ভালো একটা খাবার। আমার হাজব্যান্ড লাইনে দাঁড়িয়েছিল কারণ এখানে প্রচুর রাশ ছিল। খাবার নিয়ে আমরা চলে গেলাম মার্ল্যান্ড দেখার জন্য, মেরিনা বাই দ্য বের অপোজিট সাইডে। সিঙ্গাপুর আসলে এটা দেখা তো মাস্ট। যাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই বেশি সময় নিয়ে না দেখে
আমরা একটা শেডের নিচে বসে অপোজিটে মেরিনা বাইদা বের রাতের যে সৌন্দর্য লাইটে সেটা উপভোগ করছিলাম। নিজের চোখে আসলে বিশ্বাস করাতে পারছিলাম না যে এত এত বেশি সুন্দর, অনেক বেশি ভাল লাগছিল। চলে আসলাম সকাল সকাল, আবার আমরা বেরিয়ে পড়লাম ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সিঙ্গাপুরে আমাদের ভ্রমণ শেষ করে আমরা এয়ারপোর্টে চলে গেলাম। আজকে আমরা চলে যাব মালয়েশিয়ায়। আমার নেক্সট ভ্রমণ পর্বগুলো থাকবে মালয়েশিয়া নিয়ে। তাই আমরা মালয়েশিয়ায় কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবার বেল বাটনে চাপ দিয়ে সাথে থাকবেন। মালয়েশিয়ার পুরো ব্লগগুলো ওয়ান বাই ওয়ান চলে আসবে। এয়ারপোর্টে আসার পরে আমরা জানতে পারলাম যে আমাদের ফ্লাইটটি 4 আওয়ার ডিলে হয়েছে। আমাদের ফ্লাইট ছিল সকাল 8টায়, সেখানে ফ্লাইট চলে গেছে দুপুর 12টায়। অ্যাজ ইউজুয়াল সিঙ্গাপুর আসার সময়ও সেম কাহিনীর জন্য আমাদের পুরো একটা দিন নষ্ট হয়েছে। আজকে ছিল 26 জুলাই, আমার মেয়ের জন্মদিন। আমাদের ইচ্ছা ছিল মালয়েশিয়া যেয়ে আমরা সুন্দর করে বার্থডেটা সেলিব্রেট করব। বাট এখানে এসে আবার ফ্লাইটটা ডিলে হওয়ার জন্য আমরা খুবই টেনশনে পড়ে গেছিলাম ইন টাইমে আমরা কতটুকু কভার করতে পারবো, কারণ ও আর জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড ছিল। যেহেতু আমাদের হাতে অনেক সময় ছিল, তাই আমরা চাঙ্গি এয়ারপোর্টটা ঘুরে দেখছিলাম। চলে আসলাম চাঙ্গি এয়ারপোর্টের বাটারফ্লাই গার্ডেনে। চোখের সামনে এত এত বাটারফ্লাইগুলো ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আমরা চেলেই হাত দিয়ে ছুঁয়ে দেখতে পাচ্ছি। এখানে ফুলগুলোর উপরে ওরা বাটারফ্লাইয়ের জন্য কোনো খাবার দিয়ে রাখে, যার কারণে ওরা এসে খেয়ে যায়। এবং সবসময় দেখলাম একটা লোক এখানে সার্ভিসে লেগে আছে। অনেকগুলো আনারস কেটে রাখা হয়েছে, ওরা এসে আনারস থেকেও খাবার খেয়ে যাচ্ছে। মানে এত বেশি ভালো লাগছিল একটা এয়ারপোর্ট ভাবা যায় যেখানে জুয়েলের মতো একটা ঝর্ণা, যেখানে বাটারফ্লাই গার্ডেন, মুভি শো সহ আরও অনেক ধরনের উন্নত মানের যত ব্যবস্থা আছে সব দেওয়া আছে। এগুলো দেখতে দেখতে আমরা দেখলাম অলরেডি আমরা ফ্লাইটের জন্য লেট হয়ে যাচ্ছি। তাই একরকম দৌড়ে দৌড়ে আমরা আমাদের ফ্লাইটের দিকে যাচ্ছিলাম। আমরা ভুলবশত অন্য জায়গায় ওয়েট করছিলাম। পরে যেয়ে আমরা জানতে পারলাম আমাদের ফ্লাইটে যে কাউন্টারটা পড়েছে সেটা অনেক দূরে। তাই আমরা দৌড়ে দৌড়ে কোনো রকম আমাদের ফ্লাইট যাতে মিস না হয় ওদিকে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম বাতিক এয়ারে। তাই আমাদেরকে কাউন্টার থেকে হালকা স্ন্যাক্স টাইপের কিছু খাবার দিয়েছিল, যেটা আমার মেয়ে পেয়ে খুব খুশি হয়ে সে সুই প্যাকেটটা নিয়ে দৌড়ে দৌড়ে প্লেনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা প্লেনে উঠে পড়লাম মালয়েশিয়া যাওয়ার জন্য। ছোট ফ্লাইট ছিল, বাট ফ্লাইটটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক কমফোর্টেবল ছিল। আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়লাম। ফ্লাইটের বেশিরভাগ সিটগুলোই খালি ছিল, খুব একটা ভিড় ছিল না, প্যাসেঞ্জারের সংখ্যা মেবি কম ছিল। আজকে কত তাড়াতাড়ি যে পৌঁছাতে পারবো জানি না। আমাদের 8টার ফ্লাইট 12টায় চলে গিয়েছে। এখন আমরা যাত্রা করব মালয়েশিয়ার উদ্দেশ্যে। 1 ঘন্টার একটা ভয়ানক টার্বুলেন্স পার করে আমরা পৌঁছে গেলাম মালয়েশিয়ায়। যখন টার্বুলেন্স শেষ করে নিচের সীমানা দেখতে পারছিলাম, রাস্তাঘাট দেখতে পারছিলাম, তখন মনে হচ্ছিল বুকে বুঝে পানি আসছে। পুরো 1টা ঘন্টা ফ্লাইটে কোনো ভিডিও করিনি, কারণ এত ভয়ানক টার্বুলেন্স ছিল। আমরা ভেবেছিলাম আমরা হয়তো আর ফিরেই যেতে পারবো না। খুব ভয়াবহ একটা টার্বুলেন্স পার করে মালয়েশিয়ান এয়ারপোর্টে চলে আসলাম। এখানের ইমিগ্রেশন নিয়ে বরাবরই অনেক কথা শুনে এসেছি। এখন একে তো ফ্লাইট টার্বুলেন্স, দ্বিতীয়ত ইমিগ্রেশন, সব কিছু নিয়ে অনেকটা টেনশন কাজ করছিল। মালয়েশিয়ান এয়ারপোর্টটাও অনেক বেশি সুন্দর এবং বড় ছিল। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম ইমিগ্রেশনের দিকে এবং গিয়ে দেখলাম ইমিগ্রেশনে প্রচুর পরিমাণে ভিড় এবং অনেক লাইন। অনেকটা সময় লেগে গেল আমাদের ইমিগ্রেশন শেষ করতে। অলমোস্ট 1-1.5 ঘন্টা আমাদের ইমিগ্রেশন শেষ করে ব্যাগ নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম সেন্টারের দিকে যাওয়ার জন্য। এজেন্সি থেকে আমাদের আগেই গাড়ি ঠিক করা ছিল এয়ারপোর্ট থেকে পিক আপের জন্য। তাই আমরা সব বুকিং অ্যান্ড ফর্মালিটিস শেষ করে ব্যাগ নিয়ে ড্রাইভারকে ফোন দিচ্ছিলাম সে কোথায় আছে। তার সাথে কথা বলে বের হয়ে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গাড়ি। তাই আমরা সব কিছু নিয়ে আমরা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম।
সব কিছুই ভালো গিয়েছে, ইমিগ্রেশনটা অনেক স্মুথ গিয়েছে। তেমন বেশি একটা কোশ্চেনের সম্মুখীন আমাদের হতে হয়নি। শুধুমাত্র জিজ্ঞেস করেছিল যে আমরা কত ডলার সাথে করে এনেছি। আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব কিছু গাড়িতে উঠিয়ে রওনা দিলাম হোটেলের দিকে। আজকে মালয়েশিয়ার সিরিজ এখানেই শেষ হচ্ছে। নেক্সট সিরিজগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।